আচ্ছা, আমরা পড়ব হইতেছে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। এটা হইতেছে প্রথম পত্রের প্রথম অধ্যায়, ঠিক আছে? এখন দেখো আসলে ম্যাট্রিক্স জিনিসটা কি, সেগুলো থেকে আমরা ধীরে ধীরে শুরু করব আস্তে আস্তে। হ্যাঁ, মনে করো এই যে আমরা এই জিনিসগুলোকে ধরো তুমি লিখলা 1 2 3 4, তাহলে এটা কি একটা সারি। এই সারির আর একটা নাম আছে, ঠিক আছে? অনুভূমিক, তাই না? অনুভূমিক বলা যায় না? অনুভূমিক লাইন বলতে পারো, ঠিক আছে? এটা একটা অনুভূমিক লাইন। দেখো আমরা বইতে যে লাইনগুলো পড়ি সেই লাইনগুলো কিন্তু অনুভূমিক। আর অনুভূমিক ব্যাপারটা তোমরা জানো, ভূমির সমান্তরাল। ভূমির সমান্তরাল রেখাংশ হচ্ছে অনুভূমিক। তাহলে আমরা এই জিনিসটাকে বলতেছি হচ্ছে একটা অনুভূমিক লাইন, ঠিক আছে? এটা হচ্ছে অনুভূমিক লাইন বললাম। আর এটা যদি এরকম দেই, এটা হচ্ছে কি ভার্টিক্যাল লাইন। এটা কি ভার্টিক্যাল লাইন, অর্থাৎ উলম্ব রেখা। উলম্ব রেখা, ঠিক আছে? উলম্ব রেখা। তাইলে এই বরাবর আমরা যেটা লিখছি সেটা হচ্ছে অনুভূমিক লাইন, এই বরাবর যা লিখব সেটা হচ্ছে ভার্টিক্যাল লাইন হবে। এই ভার্টিক্যাল লাইনের আরেকটা নাম আছে, এটাকে আমরা অনুভূমিক লাইন বা সারি বলতে পারি। অনুভূমিক লাইন বা সারি বলতে পারি। আর উলম্ব রেখাকে আমরা বলতে পারি হইতেছে কলাম, ঠিক আছে? এটাকে আমরা কলাম বলতে পারি, কলাম বলতে পারি, ঠিক আছে? এখন মনে করো ম্যাট্রিক্স আসলে কি, আমরা ধীরে ধীরে সব বিষয়গুলো একটু বুঝে নেব। মানে এটা তো থিওরিটিক্যাল জিনিস, তোমরা একটু বই পড়লেও হবে, আর আমি বলার কারণে তোমাদের একটু সহজ লাগতে পারে, ঠিক আছে? দেখো বিভিন্ন ধরনের তথ্য, এখন যদি আমি বলি তথ্য, তাহলে তুমি যে কোনো ধরনের তথ্যকে মনে করবা, ঠিক আছে? তাহলে বিভিন্ন ধরনের তথ্যকে যদি আমরা অনুভূমিক আর ভার্টিক্যাল লাইনে সাজায়া একটা গাণিতিক কাঠামো তৈরি করি, ঠিক আছে? সেটাই হবে হইতেছে ম্যাট্রিক্স। বুঝা গেছে? আমরা বলছি যে বিভিন্ন উপাত্ত, মানে বিভিন্ন উপাত্ত, যে কোনো উপাত্ত হতে পারে, সেগুলোকে অনুভূমিক এবং ভার্টিক্যাল লাইনে সাজানোর পরে একটা ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার পাওয়া যাবে, সেটাই হচ্ছে তোমার ম্যাট্রিক্স। যা দেখে আমরা সামগ্রিকভাবে একটা বিষয় সম্পর্কে বুঝতে পারি। মনে করো যে আমি এখানে একটা জিনিস তোমাদের লিখে দেখাই। মনে করো SSAC, হ্যাঁ, তোমাদের শফিউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ। তারপরে দেখো পাইলট, পাইলট স্কুল অ্যান্ড কলেজ, না, PSC, পাইলট স্কুল অ্যান্ড কলেজ, এরকম আমি দিলাম মনে করো, ঠিক আছে? তারপরে তুমি বললা যে রাজুক, মনে করো যে রাজুক, ঠিক আছে? এটা কি দিছি তোমরা এখন বুঝতে পারতেছো? এটা একটা কলেজের নাম, এটা একটা কলেজের নাম, এটা একটা কলেজের নাম, এটা আমরা নাম দিলাম। এখন দেখলাম যে সায়েন্স, কমার্স, ঠিক আছে, তারপরে আর্টস। এখন দেখা গেল কি শফিউদ্দিনে 800 স্টুডেন্ট আছে সায়েন্সে, তুমি বললা যে 500 স্টুডেন্ট আছে কমার্সে, তুমি বললা যে আর্টসে 300 স্টুডেন্ট আছে, ঠিক আছে? পাইলটে তুমি বললা যে 700 স্টুডেন্ট আছে সায়েন্সে, এখানে 400 আছে ধরো তুমি কমার্সে, আর এখানে 250 জন আর্টসে আছে। আবার রাজুকে দেখলা যে 1200 স্টুডেন্ট সায়েন্সে পড়ে, তারপরে তুমি এখানে দেখলা যে 800 স্টুডেন্ট কমার্সে পড়ে, তারপরে তুমি দেখলা যে 600 স্টুডেন্ট এখানে ধরো তোমার আর্টসে পড়ে। তাহলে দেখো তো
আমি এখানে কতগুলো সংখ্যাকে সারি এবং কলামে বিন্যস্ত করছি। ঠিক আছে, এই হচ্ছে অনুভূমিক সারি আর হচ্ছে উলম্ব সারি বা উলম্ব লাইন, কলাম। ঠিক আছে, এভাবে বিন্যস্ত করে এই জিনিসটা দেখা মাত্র, এই ছকটা দেখা মাত্র আমরা একটা ধারণা পাইতেছি। কি পাইতেছি? একটা ধারণা। এই ধারণাটা কেমন? কতগুলো কলেজের কোন বিভাগে কতজন শিক্ষার্থী পড়ে সেটা দেখে কিন্তু আমরা অনায়াসে একটা কি সম্যক একটা ধারণা লাভ করতেছি, তাই না? সম্যক একটা ধারণা লাভ করে ফেললাম। তাহলে আমি যেটা বোঝাইতে চাইতেছি যে কতগুলো উপাত্ত বা তথ্যকে সারি কলামে সাজায়া একটা গাণিতিক কাঠামোর মধ্যে আনলে সেটা দেখে আমরা সাম্যক জ্ঞান লাভ করতে পারি। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার ম্যাট্রিক্স। এটাই কি? ম্যাট্রিক্স। তার মানে ম্যাট্রিক্স হইতেছে, আচ্ছা ম্যাট্রিক্সের সঙ্গে আমরা পরে আসব। ঠিক আছে, আরও কিছু তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখন দেখো যে এখানে সর্বপ্রথম ম্যাট্রিক্স ব্যবহার করে হচ্ছে তোমার ম্যাট্রিক্স সর্বপ্রথম যারা ব্যবহার করে তারা হচ্ছে প্রাচীন সভ্যতায় ব্যাবিলন এবং চীনে ম্যাট্রিক্সের প্রথম প্রচলন শুরু হয়। তাহলে তুমি এখানে একটা তথ্য জানলা, সেটা কি? প্রাচীন ব্যাবিলন। প্রাচীন ব্যাবিলন ও চীন। ঠিক আছে, প্রাচীন ব্যাবিলন এবং চীনে সর্বপ্রথম হইতেছে তোমার ম্যাট্রিক্সের ব্যবহার শুরু হয়। ঠিক আছে, আমি সবগুলো তথ্য দেওয়ার চেষ্টা করতেছি, তোমরা এগুলো একটু টুকায় রাখো। হ্যাঁ, তাহলে অনেক পড়া লাগবে না, অল্প পড়ে তুমি অনেক তথ্য জানতে পারবা। তাহলে ম্যাট্রিক্স, এখানে তুমি লেখো যে ম্যাট্রিক্স এর প্রচলন ম্যাট্রিক্সের প্রচলন প্রথম শুরু হয় কোথায়? প্রাচীন ব্যাবিলন ও চীনে। ঠিক আছে, প্রাচীন ব্যাবিলন এবং চীনে প্রথম এই ম্যাট্রিক্সের প্রচলনটা শুরু হয়। ঠিক আছে, এখন দেখো 1850 সালে জেমস জোসেফ সিলভেস্টার ম্যাট্রিক্স শব্দটি প্রচলন করেন। তাহলে ম্যাট্রিক্স শব্দের প্রচলনটা কে করেন? জেমস জোসেফ সিলভেস্টার। ঠিক আছে, জেমস জোসেফ সিলভেস্টার। ঠিক আছে, জেমস জোসেফ সিলভেস্টার প্রথম ম্যাট্রিক্স শব্দটি প্রচলন করেন। বা ব্যবহার করেন, সরি এখানে লিখি ব্যবহার করেন। তাহলে জেমস জোসেফ সিলভেস্টার প্রথম কি করে? ম্যাট্রিক্স শব্দটির ব্যবহার করেন। ঠিক আছে, আর এই ম্যাট্রিক্স শব্দটি তোমার গ্রিক শব্দ ম্যাটার থেকে এসেছে। এই ম্যাট্রিক্স শব্দটি
গ্রিক 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 শব্দ ম্যাটার থেকে এসেছে। ঠিক আছে, এখন আমরা দেখব যে ম্যাট্রিক্স আসলে কি কি কাজে লাগে। ঠিক আছে, ম্যাট্রিক্সের কাজগুলো দেখব, ম্যাট্রিক্সের ব্যবহার। ম্যাট্রিক্সের ব্যবহার। কোয়ান্টাম বলবিদ্যা। ঠিক আছে, ম্যাট্রিক্স কোথায় কোথায় কাজে লাগে? কোয়ান্টাম বলবিদ্যা, চিরায়ত বলবিদ্যা, আর হচ্ছে আলোকবিদ্যা, তড়িৎচম্বকবিদ্যা এবং বস্তুর বিভিন্ন ভৌত ঘটনা বর্ণনায় ম্যাট্রিক্স ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে কি বলছি? কোয়ান্টাম, এক নাম্বার কোয়ান্টাম বলবিদ্যা। কোয়ান্টাম বলবিদ্যা। 2 নাম্বার কি? তড়িৎচম্বকবিদ্যা। ঠিক আছে, ঠিক আছে। 3 নাম্বার মনে করো চিরায়ত বলবিদ্যা। এই কথা বলে না। চিরায়ত বলবিদ্যা, তারপরে আছে আলোকবিদ্যা, আলোকবিদ্যা। 5 হচ্ছে তোমার বস্তুর ভৌত ঘটনা বর্ণনায়, বস্তুর ভৌত ঘটনা বর্ণনায়। বস্তুর ভৌত ঘটনা বর্ণনায় তোমার হচ্ছে ম্যাট্রিক্স ব্যবহার করা হয়। আর আচ্ছা, এখন দেখো ম্যাট্রিক্স ও নির্ণায়ক একসাথে ব্যবহার করা হয় কোন কোন ক্ষেত্রে? এই কথা বলবো না। ম্যাট্রিক্স ও নির্ণায়কের ব্যবহার দেখো। 1 নাম্বার জোট সমীকরণ তো চেনো, ওই যে 12 নাম্বার অধ্যায়ে জেনারেল ম্যাথে পড়ছিলা, 2টা সমীকরণ দেওয়া থাকে, এক্স আর ওয়াই এর মান বের করতে হয় না? ওই রকম জোট সমীকরণ সমাধান করতে, জোট সমীকরণ সমাধান করতে ম্যাট্রিক্স ও নির্ণায়ক দুইটাই ব্যবহার করা হয়। জোট সমীকরণ সমাধান করতে ম্যাট্রিক্স ও নির্ণায়ক দুইটাই ব্যবহার করা হয়। ক্লিয়ার? 2 নাম্বার কি? স্থানাঙ্ক জ্যামিতি আছে না? স্থানাঙ্ক জ্যামিতির মনে করো হাফ লেখার পরে 2 পাশে 2টা এরকম উলম্ব দাগ দিছিলা না, ওটা নির্ণায়ক বলছিলাম, মনে আছে? ওইটারে নির্ণায়ক বলছিলাম। এই যে উলম্ব দাগ দেওয়া না, ওটারে নির্ণায়ক বলছিলাম। তাহলে লেখো যে স্থানাঙ্ক
জ্যামিতিতে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ে, বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ে। ঠিক আছে, তাহলে স্থানাঙ্ক জ্যামিতিতে বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ে ম্যাট্রিক্স এই নির্ণায়কের ব্যবহার আছে। ঠিক আছে, নির্ণায়কের ব্যবহার আছে। 3 নাম্বার দেখো, 3 নাম্বার হইতেছে পরিসংখ্যানের সম্ভাবনা তত্ত্বে, পরিসংখ্যানের সম্ভাবনা তত্ত্বে, পরিসংখ্যানের সম্ভাবনা তত্ত্বে ম্যাট্রিক্স ও নির্ণায়কের ব্যবহার রয়েছে। পরিসংখ্যানের সম্ভাবনা তত্ত্বে ম্যাট্রিক্স ও নির্ণায়কের ব্যবহার রয়েছে। ঠিক আছে, তারপরে ভেক্টর জ্যামিতি, ভেক্টর জ্যামিতিতে তাহলে ম্যাট্রিক্স ও নির্ণায়কের ব্যবহার কোথায় রয়েছে? ভেক্টর জ্যামিতিতে। কোথায় রয়েছে? ভেক্টর জ্যামিতিতে। আরেকটা হইতেছে তোমার উচ্চতর অর্থনীতিতে, উচ্চতর অর্থনীতিতে। তাহলে উচ্চতর অর্থনীতিতে, উচ্চতর অর্থনীতিতে ম্যাট্রিক্স ও নির্ণায়কের ব্যবহার রয়েছে। ম্যাট্রিক্স ও নির্ণায়কের কথা বলে না, ম্যাট্রিক্স ও নির্ণায়কের ব্যবহার একত্রে, ম্যাট্রিক্সেও ব্যবহার করা হয়, এই বিষয়গুলো ম্যাট্রিক্সেও আছে, নির্ণায়কেও আছে। আর এগুলো যে লিখছি না, এটা হচ্ছে একক, এটা কিসে আছে? শুধু ম্যাট্রিক্সে। এই বিষয়গুলোতে ম্যাট্রিক্সের ব্যবহার হয়, আর এই 5টা বিষয়ে ম্যাট্রিক্স ও নির্ণায়ক দুইটাই ব্যবহার হয়। ঠিক আছে, 4 নাম্বার ভেক্টর জ্যামিতিতে। আচ্ছা, এখানে একটু ভুল আছে, ভেক্টর জ্যামিতিতে। ঠিক আছে, আচ্ছা এখনকার কাজটা দেখো, যে আমি কয়েকটা উদাহরণ দিই। মনে করো এই যে তৃতীয় বন্ধনীর মধ্যে এই যে একটা লিখলাম না, এটা মনে করো তুমি বললা এ বি সি পি কিউ আর এক্স ওয়াই জেড। ঠিক আছে, আমি লিখলাম, আচ্ছা এখানে প্রথম বন্ধনী দিই। আমি এখানে 3টা উদাহরণ লিখছি। এটাকে কি বলবো, এটাকে কি বলবো, এটাকে কি বলবো? ঠিক আছে,
এটাও ম্যাট্রিক্স, এটাও ম্যাট্রিক্স, এটাও ম্যাট্রিক্স। খেয়াল করো, কথা না বলে দেখো, এটাও ম্যাট্রিক্স, এটাও ম্যাট্রিক্স, এটাও ম্যাট্রিক্স। তার মানে ম্যাট্রিক্স লিখতে কি তৃতীয় বন্ধনী 1, তারপরে প্রথম বন্ধনী 2, তারপরে হচ্ছে 2 জোড়া উলম্ব রেখা, 2 জোড়া, এই 1 জোড়া উলম্ব রেখা, এই 1 জোড়া, 1 জোড়াতে 2টা থাকে না, তাহলে এই 1 জোড়া উলম্ব রেখা, এই 1 জোড়া উলম্ব রেখা। যদি তুমি এই যে এই কাঠামো তৃতীয় বন্ধনী, প্রথম বন্ধনী আর 2 জোড়া উলম্বের মাঝে যা লেখা থাকবে সেটা একটা ম্যাট্রিক্স, সেটা একটা কি ম্যাট্রিক্স। তাহলে দেখো আমি এটা দেখাইলাম, এই উদাহরণ আগে, তারপরে হচ্ছে সংজ্ঞা। এখানে কি লিখেছি, ম্যাট্রিক্সের ভুক্তি হিসেবে কি লিখেছি, এগুলোকে ভুক্তি বলে। এগুলো কি বলে, ভুক্তি, ম্যাট্রিক্সের ভুক্তি বলে, ভুক্তি বলে, এগুলো ভুক্তি। ঠিক আছে, তাহলে এখানে ম্যাট্রিক্সের ভুক্তি কে, সংখ্যা, কে এখানে কি চলক, ম্যাট্রিক্সের ভুক্তি কে চলক, এখানে কি রাশি, এখানে কি। তাহলে এবার সংজ্ঞায় আসব, এবার সংজ্ঞায় আসব যে তোমাকে ম্যাট্রিক্স বলা হইতেছে যে কতগুলো সংখ্যা, কতগুলো চলক, কতগুলো রাশি পূর্ণ সংখ্যক সারি এবং কলামে সাজিয়ে তৃতীয় বন্ধনী, প্রথম বন্ধনী বা 2 জোড়া উলম্ব লেখার মাঝে, ঠিক আছে, এই যে সংখ্যা, চলক, রাশি পূর্ণ সংখ্যক সারি এবং কলামে সাজিয়ে যদি আমরা তৃতীয় বন্ধনী, প্রথম বন্ধনী এবং 2 জোড়া উলম্ব রেখা দ্বারা আবদ্ধ করে যে একটা গাণিতিক কাঠামো পাই, সেটাই হইতেছে ম্যাট্রিক্স। বোঝা গেছে কিনা? কতগুলো সংখ্যা, এখানে কতগুলো সংখ্যা আছে না, এখানে কতগুলো চলক আছে না, এখানে কতগুলো রাশি আছে না, তাহলে সংজ্ঞাটা শুরু হচ্ছে এটা। কতগুলো সংখ্যাকে আমরা কিভাবে সাজাইছি, সারি আর কলামে। কিভাবে সাজাইছি, সারি আর কলামে। এখানে কি আমি একটা কম দিছি, এখন কম দিছি, আগে তো দেই নাই। তার মানে পূর্ণ সংখ্যক, এখানে সারিতে যে কয়টা ভুক্তি, পরের সারিতেও তারপরের সারিতেও একই সংখ্যক ভুক্তি থাকবে। আবার এখানে এই কলামে, এই কলামে, এই কলামে একই পরিমাণ ভুক্তি থাকবে। তাহলে পূর্ণ সংখ্যক সারি কলামে সাজাইছি না? তাহলে কতগুলো সংখ্যা, কতগুলো চলক এবং কতগুলো রাশিকে পূর্ণ সংখ্যক সারি ও কলামে বিন্যস্ত করে বা সাজিয়ে তৃতীয় বন্ধনী, প্রথম বন্ধনী এবং 2 জোড়া উলম্ব রেখার দ্বারা আবদ্ধ করে যে গাণিতিক কাঠামো পাওয়া যায়, আবদ্ধ করে যে গাণিতিক কাঠামো পাওয়া যায় তাই হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে তুমি এখানে দেখলা যে ম্যাট্রিক্স লিখতে হলে কতগুলো সিম্বল আছে, 1টা 2টা 3টা, ভিতরে থাকবে সংখ্যা, চলক বা রাশি। এখন এটা হইতেছে একটা ভুক্তি, বলো এটা কি একটা, এটা একটা ভুক্তি, এটা একটা ভুক্তি। সব জিনিসগুলো কিন্তু তুমি নোট করে নিতে পারবে না, কিছু কিছু জিনিস কিন্তু তোমাকে বুঝতে হবে। এটা হইতেছে ভুক্তি, এটা কি ভুক্তি, এটা আর একটা ভুক্তি, এটা আর একটা ভুক্তি। তাহলে একটা ভুক্তি থেকে আর একটা ভুক্তি দূরে লেখা হয়েছে না? তাইলে ভুক্তিগুলোকে তার স্বতন্ত্র বোঝানোর জন্য, ভুক্তিগুলো যে আলাদা আলাদা এটা বোঝানোর জন্য মাঝখানে একটা ফাঁকা জায়গা রাখা হয়েছে। এই ফাঁকা জায়গাকে বলা হয় ব্লক স্পেস। ঠিক আছে, এই ফাঁকা জায়গাটা কি হবে, ব্লক স্পেস। বুঝা গেছে? তাহলে সংজ্ঞাটা অন্যভাবেও বলা যায়। যেমন মনে করো যে কতগুলো সংখ্যা, কতগুলো চলক বা কতগুলো রাশি আয়তাকার বা বর্গাকার, আয়তাকারও হতে পারে বর্গাকারও হতে পারে, আয়তাকারে বা বর্গাকারে পূর্ণ সংখ্যক সারি কলামে সাজিয়ে
তৃতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী এক জোড়া উল্লম্ব রেখার মাঝে মানে রেখা দ্বারা আবদ্ধ করে যে গাণিতিক কাঠামো পাওয়া যায় সেটা হচ্ছে তোমার কি ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্সের ভুক্তির কথা বলেছি যে এরা প্রত্যেকে এক একটা ভুক্তি, আর এই ভুক্তিগুলোকে কি বলে, ভুক্তিগুলোকে আলাদা করা হয় ব্লক স্পেস দ্বারা। এখন দেখো আমি এই ম্যাট্রিক্সটার একটা নাম দিলাম, কি নাম দিলাম, এ। সেটে যেমন সেটের নামকরণ করার সময় আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করতাম, ঠিক ম্যাট্রিক্সেও ম্যাট্রিক্সের নাম হবে বড় হাতের অক্ষরে, আর ম্যাট্রিক্সের ভুক্তি হবে ছোট হাতের অক্ষরে। যেমন সেটে হইতো, সেটের উপাদানগুলো কি হইতো, ছোট হাতের অক্ষর হইতো যদি আমরা বর্ণমালা লিখতাম। আচ্ছা, তুমি মনে করো এটা একটা সেটের নাম দিলা, এটা আর একটা সেটের নাম দিলা, এই সেটের মধ্যে কয়টা সারি আর কয়টা কলাম আছে বলো? তাইলে 3/3 এটা হচ্ছে ম্যাট্রিক্সের মাত্রা। এটা কি, এখানে গুণ দিছি কিন্তু পড়ার সময় কি পড়তেছি, বাই 3/3। ঠিক আছে, তাহলে প্রথমটা হচ্ছে সারি, প্রথমটা কি সারি, আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে কলাম। প্রথমটা সারি এবং দ্বিতীয় সংখ্যাটা কি কলাম। তাইলে 3/3, তাহলে এই ম্যাট্রিক্সের 3টা সারি আর 3টা কলাম আছে। এটাকে বলে ম্যাট্রিক্সের অর্ডার, মাত্রা, ক্রম, ম্যাট্রিক্সের আকার। অনেকগুলো সমার্থক নাম বলছে, ম্যাট্রিক্সের মাত্রা, আকার, অর্ডার, ম্যাট্রিক্সের মানে অর্ডার, ক্রম, তারপর হচ্ছে ম্যাট্রিক্সের আকার। তাহলে তুমি এখন যেটা পাইলা ম্যাট্রিক্সের মাত্রা, ম্যাট্রিক্সের মাত্রা কি হবে, ম্যাট্রিক্সের মাত্রাও যে কথা, ম্যাট্রিক্সের অর্ডার, ম্যাট্রিক্সের মাত্রা, অর্ডার, মাত্রা ক্রম, অর্ডার, আর একটা হচ্ছে ম্যাট্রিক্সের আকার বা ম্যাট্রিক্সের আকার। প্রথমটা হবে সারি বাই কলাম, সারি বাই কলাম। সারি এই যে গুণ চিহ্নটা পড়ার সময় বাই পড়ব, সারি বাই কলাম, সারি বাই কি কলাম। তাহলে ম্যাট্রিক্সের মাত্রা, ক্রম, অর্ডার, ম্যাট্রিক্সের আকার সবগুলো কিন্তু একই বিষয়। ঠিক আছে, এখন ম্যাট্রিক্সের ভুক্তির সংখ্যা, তাহলে আমরা কি দেখাইছি এখানে, মাত্রা দেখাইছি। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় এটা কি বলো তো, এটা এই ম্যাট্রিক্সের কয়টা ভুক্তি আছে, 9টা। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা কত হবে, এই ম্যাট্রিক্সের মাত্রা কত, এটাও কিন্তু 3/3 হবে, কারণ 3টা সারি 3টা কলাম। এখানে লিখে দিচ্ছি না, ম্যাট্রিক্সের মাত্রা, ক্রম, অর্ডার, ম্যাট্রিক্সের আকার, সারি বাই কলাম। এই ম্যাট্রিক্সের মাত্রাও কত, 3/3। তিনটাই একই উদাহরণ দিছি। এখন একটা ম্যাট্রিক্সে কতগুলো ভুক্তি আছে কিভাবে জানবা? ঠিক আছে, ম্যাট্রিক্সের ভুক্তি লেখো যে ম্যাট্রিক্সের ভুক্তি, ম্যাট্রিক্সের ভুক্তি হইতেছে সারি গুণ কলাম। দেখো তো এখানে 9টা ভুক্তি আছে না, তাইলে সারির সংখ্যা কত, এখানে সারি কলাম হতে তো মাত্রা বুঝবা, সারির সংখ্যা লিখে দেই, সারির সংখ্যা গুণ কলামের
সংখ্যা। তাইলে এই ম্যাট্রিক্সের ভুক্তি আছে কয়টা? 9টা ভুক্তি আছে। তাহলে সারির সংখ্যার কলাম সংখ্যা যদি গুণ করি, গুণফল যখন বের করব তখন সেটা ভুক্তি হবে। আর যখন গুণ রূপেই রেখে দেব, যখন তুমি এই রূপেই রাখবা তখন তুমি কি বুঝবা? মাত্রা বুঝবা, আকার বুঝবা, অর্ডার বুঝবা, ক্রম বুঝবা। ঠিক আছে? তাহলে ম্যাট্রিক্সের ভুক্তি সংখ্যা বের করা আমরা শিখলাম। ঠিক আছে? এখন আমি তোমাদের আরো কিছু জিনিস দেখাবো। এটার মধ্যে কিন্তু সব কিছু, মানে একটা ম্যাট্রিক্সের মধ্যে কি আছে, ছোটোখাটো প্রশ্ন যেমনই হোক, যাতে তুমি পারো এর জন্য কিন্তু এগুলো বলা। দেখো, এই ম্যাট্রিক্সের এটা একটা ভুক্তি না? এই ভুক্তিটা আছে প্রথম সারির প্রথম কলামে, তাই এই ভুক্তিটাকে বলা হবে 1-1তম ভুক্তি। 1-1তম ভুক্তি। 1-1তম ভুক্তির মান কত? 1-1তম ভুক্তির মান কত? তাইলে এইটাকে কি বলবো বলো তো? 1-2তম ভুক্তি। কেন 1-2? কেন? প্রথমটা সারি নির্দেশ করে, দ্বিতীয়টা কলাম নির্দেশ করে। তাহলে এটা এই 2টা কয় নাম্বার সারিতে আছে? 1 নাম্বার সারিতে আছে। কোন নাম্বার কলামে আছে? 2 নাম্বার কলাম। এটা আছে 1 নাম্বার কলাম, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তাহলে এই 2 এর অবস্থান কোথায়? প্রথম সারির দ্বিতীয় কলামে। তাইলে এটাকে বলবো হচ্ছে 1-2তম ভুক্তি। 1-2তম ভুক্তি। মান কত? 2। তাহলে আমরা 3কে কি বলবো? 1-3তম ভুক্তি। 1-3তম ভুক্তি কত হবে? 3 হবে। তাইলে আমি যখন তোমাদের একটা উদাহরণ দিলাম, বাকি কাজগুলো কিন্তু তোমরা বুঝতে পারবা। এটা তাইলে কি হবে? 2-1তম ভুক্তি। কি হবে? 2-1। এটা কি? এটা 3। তাহলে আমরা ভুক্তি চিনতে পারলাম। একটা ম্যাট্রিক্স দিয়ে যদি বলে যে ম্যাট্রিক্সের অমুক ভুক্তিটা বের করো, পারবা না? তাহলে তুমি এখান থেকে যে কোনো ভুক্তি খুঁজে বের করতে পারবা। ঠিক আছে? কততম ভুক্তি সেগুলো বের করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তম ভুক্তি আমরা শিখে গেলাম এই জিনিসটা, বাকিগুলো আর লিখলাম না। ঠিক আছে? এখন আমি তোমাদের আরেকটা জিনিস দেখাই। মনে করো যে তুমি বললা যে স্যার এ একটা ম্যাট্রিক্স এ আই জে। ঠিক আছে? এই যে ম্যাট্রিক্সটা আমি লিখলাম, এখন আমি এখানে ডিফাইন করলাম 3/3, অথবা আমি একটু উদাহরণটা চেঞ্জ করি, এখন 2 বললাম। এখন তোমাকে যে জিনিসটা আমি বোঝাচ্ছি, পরীক্ষায় যদি ম্যাট্রিক্স দিয়ে দেয় সবাই বুঝে, কিন্তু ম্যাট্রিক্সের মানে তোমার হচ্ছে সংক্ষিপ্ত রূপ যদি দিয়ে দেয় তখন আর কেউ বুঝতে পারে না। ঠিক আছে? এটা দিয়ে তুমি কি বুঝতেছো বলো তো? এ হচ্ছে একটা ম্যাট্রিক্স। এ কি? এ হচ্ছে একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের সারি হইতেছে 3টা আর কলাম হইতেছে 2টা। এই ম্যাট্রিক্সের সারি 3টা, কলাম 2টা। ঠিক আছে? তো এখানে কি তুমি তা দেখতেছো? এই জায়গায় তা আছে? এই জায়গায় তা নাই, কেবল একটা জিনিস দেখা যাইতেছে। কিন্তু এইখানে আমরা মাত্রা ডিফাইন করে দিছি, তাইলে এইটাকে আমরা ম্যাট্রিক্স গঠন করে ফেলতে পারবো। কিভাবে? দেখো, তুমি যদি বলো যে আই এর মান 1, 2, 3 এরা হবে, আবার জে এর মানও কি হবে? 1, 2, 3। ঠিক আছে? আমি আবার নিলাম আর কি। ঠিক আছে? বাদ দাও। আচ্ছা, নিলাম এটা। এখন আমি যদি এটাকে লেখি,
খেয়াল করো, তাহলে এই যে ম্যাট্রিক্সটা এখানে কি ডিফাইন করা আছে? ম্যাট্রিক্সের আকার ডিফাইন করা আছে। এইখানে ম্যাট্রিক্সের আকার বলে দেওয়া আছে। তাহলে এখন এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা তার প্রকৃত রূপ দিতে চাই, কি বলছি যে এই ম্যাট্রিক্সটাকে আমরা তার প্রকৃত রূপ, এই যে এই রূপটা দিতে চাই, তাহলে আই এর মান 1, জে এর মান 1, ঠিক আছে? আই এর মান 1, জে এর মান 1, তাহলে A11, A11 তম ভুক্তি বোঝাচ্ছে। তারপরে আই এর মান কত? 1, জে এর মান 2। এখন তোমার কলাম কয়টা বলো তো? দুইটা কলাম হয়েছে না? এই যে কলাম 1 আর এটা হচ্ছে কলাম 2, হয়েছে না? তাইলে দেখো আবার এখন তাহলে আমি কিন্তু আর কলাম নিতে পারবো না। কেন পারবো না? ওইখানে বলে দেওয়া আছে, ডিফাইন করা আছে। এখন দেখো এ কত হবে? 2, 1। জে এর মান কত নিলাম? 2। আই এর মান 1, তাহলে 2, 1। আর এখানে কি 2, 2, ঠিক আছে? তারপরে এখানে জে এর মান নিলাম হচ্ছে 3, আই এর মান 1, জে এর মান 3, আই এর মান 2। তাইলে এই যে ম্যাট্রিক্সটা ছিল সেই ম্যাট্রিক্সটাকে আমরা তার প্রকৃত রূপে নিয়ে আসছি। আসলে এটাও যা বোঝায় এটাও কিন্তু তাই বোঝায়। এই ম্যাট্রিক্সের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা, ঠিক আছে? সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে? কি বলছি? এই ম্যাট্রিক্সের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা। কোনটা সংক্ষিপ্ত মনে হয় বলো তো? এটা ছোট না? তাহলে এটা ছোট, তাহলে এই ম্যাট্রিক্সের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা। বুঝাইতে পারছি? ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম যে এই ম্যাট্রিক্সের সংক্ষিপ্ত রূপ, আকার, মাত্রা, ম্যাট্রিক্সের ভুক্তির সংখ্যা, এগুলো সব হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হইতেছে ম্যাট্রিক্সের প্রকারভেদে চলে যাব। ম্যাট্রিক্সের প্রকারভেদে চলে যাব। দেখো, এই পড়াগুলোরে সহজ করে দেওয়ার চেষ্টা করতেছি, তোমরা একটু বুঝো। মনে করো আমি একটা ম্যাট্রিক্সের নাম দিলাম এ, আর এখানে লিখলাম 1, 2, 3, 4, 5। এখন যদি তোমাকে জিজ্ঞেস করি এই ম্যাট্রিক্সের মাত্রা কত? 1/5। একটা সারি আছে 1/5 আর 5টা কলাম আছে, ঠিক আছে? এটাকে বলে সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স, এটাকে বলে সারি ম্যাট্রিক্স। তার মানে আমি তোমাকে যেটা বুঝাইতে চাইতেছি, আগে উদাহরণ দেন সংজ্ঞা, আগে উদাহরণ তারপর সংজ্ঞা। যে ম্যাট্রিক্সের একটা সারি থাকে তাকে সারি ম্যাট্রিক্স বলে। যে ম্যাট্রিক্সের একটা সারি থাকে তাকে সারি ম্যাট্রিক্স বলে। বুঝা গেছে? তাহলে এই ম্যাট্রিক্সটা একটা সারি ম্যাট্রিক্স। কেন? কারণ একটা সারি আছে। তাহলে সংজ্ঞাটা মুখস্থ হয়ে যাবে সহজে। যে ম্যাট্রিক্সের একটা সারি থাকবে সেটাই সারি ম্যাট্রিক্স, তাকে সারি ম্যাট্রিক্স বলে। এখন তুমি বি নামের একটা ম্যাট্রিক্স নিলা, এখানে তুমি বললা 4, 5, 6, 7, ঠিক আছে? এভাবে লিখলা। এখন যদি আমি জিজ্ঞেস করি এই প্রাপ্তি বলো তো যে এইখানে এটার মাত্রা কত? এই ম্যাট্রিক্সের মাত্রা কত? পারবা? এটার মাত্রা কত?
4/1 সারি কয়টা বলো? 1 2 3 4। কলাম কয়টা? 4/1 4/, বুঝা গেছে? তাইলে এই ম্যাট্রিক্সের কলাম কয়টা? যে ম্যাট্রিক্সের কলাম একটি তাকে কলাম ম্যাট্রিক্স বলে। তাইলে এটা হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স। এটা হইতেছে একটা কলাম ম্যাট্রিক্স। তাইলে যে ম্যাট্রিক্সের কলাম একটি তাকে কলাম ম্যাট্রিক্স বলে। ঠিক আছে? এখন তো 1/1 মাত্রার সারি ম্যাট্রিক্স হয়, কলাম ম্যাট্রিক্স হয়। ওটা তো এক্সেপশনাল উদাহরণ। ওটা সারি ম্যাট্রিক্স হবে, কলাম ম্যাট্রিক্স হবে। আচ্ছা, মনে করো আমি একটা ম্যাট্রিক্স লিখলাম। মনে করো এখানে 5 দিলাম। এই ম্যাট্রিক্সের মাত্রা কি? 1/1। এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এটা একটা বর্গ ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা আর কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। এটা একটা কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে? বর্গ ম্যাট্রিক্স। মনে করো আমি এখানে বি নামের আর একটা ম্যাট্রিক্স নিলাম। আমি বললাম এ বি সি পি কিউ আর এক্স ওয়াই জেড। এই যে ম্যাট্রিক্সটা লিখলাম, এই ম্যাট্রিক্সের সারি কয়টা আর কলাম কয়টা? সারিও 3টা, কলামও 3টা। তাহলে এই ম্যাট্রিক্স হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার নাম কি? বর্গ ম্যাট্রিক্স। তাহলে তুমি যদি এভাবে উদাহরণ আগে বুঝো, তারপরে সংজ্ঞাটা পড়ো, সহজ লাগবে। কি বলবা? যে ম্যাট্রিক্সের একটি সারি ও একটি কলাম আছে, সরি, যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। তাহলে এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে? তাহলে আমরা বর্গ ম্যাট্রিক্স চিনলাম। এখন কিন্তু সংজ্ঞাগুলো আরো ভালো করে খেয়াল করতে হবে। এখন যতগুলো সংজ্ঞা আসবে সবগুলো কিন্তু বর্গ ম্যাট্রিক্সের উপর নির্ভর করে। ঠিক আছে? তাহলে আমরা বর্গ ম্যাট্রিক্স চিনে গেছি। ঠিক আছে? আচ্ছা, মনে করো 4 3 2 1 5 7 8 9 8 9 4 8 9 হচ্ছে তোমার 10 দিলাম ধরো। এই হচ্ছে একটা ম্যাট্রিক্স। এই ভুক্তির ঠিকানার কথা যদি তোমাকে বলি, তাহলে তুমি বলবা কি? 11তম ভুক্তি। এটাকে কি বলবা? 11তম ভুক্তি। 11 ভুক্তি মানে 11তম মানে প্রথম সারির প্রথম কলামের ভুক্তিগামী কর্ণকে প্রধান কর্ণ বলে। অর্থাৎ এই যে এটাকে প্রধান কর্ণ বলে। এটাকে কি বলে? প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। ঠিক আছে? তাহলে সংজ্ঞাটা কি হবে?
সংজ্ঞা হইতেছে প্রথম সারির প্রথম কলাম, প্রথম সারির প্রথম কলাম ভুক্তিগামী কর্ণকে প্রধান কর্ণ বলে। অথবা এভাবে বলা যায় ম্যাট্রিক্সের আই ও জে তম, আই ও জে সমান এমন ভুক্তিগুলো নিয়ে গঠিত কর্ণকে প্রধান কর্ণ বলে। কেমনে? এই দেখো, এইটা হইতেছে কত, এটার ঠিকানা কত 2 2, এটার ঠিকানা কত 3 3, এটা আই এটা জে সমান না, এটা আই এটা জে সমান না, এটা আই এটা জে সমান না। তাহলে যে বর্গ ম্যাট্রিক্সের আইতম ভুক্তি আই ও জে তম, আই ও জে সমান, আই ও জে সমান এমন ভুক্তিগুলো নিয়ে গঠিত কর্ণকে প্রধান কর্ণ বলে বা মুখ্য কর্ণ বলে। এখন এই আমি কি করলাম, ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি, দেখো ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি কাকে বলে? প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফলই হইতেছে ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি। প্রধান কর্ণের ভুক্তিগুলোর সমষ্টিকে ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি বলে। ঠিক আছে, 4 5 + 10 বুঝা গেছে? তাহলে আমরা পড়াইলাম ম্যাট্রিক্সের কর্ণ, প্রধান কর্ণ, আর প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফলই হইতেছে কি ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি। ঠিক আছে, ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি। আচ্ছা, এখন কর্ণ ম্যাট্রিক্স, এখন পড়াবো কি কর্ণ ম্যাট্রিক্স। দেখো আমি তোমাদের এখানে কতগুলো উদাহরণ লিখব। মনে করো 1 2 3 0 0 0 0 0 0 0। আচ্ছা খেয়াল করো, এখানে আমি 3টা উদাহরণ লিখেছি। ঠিক আছে, কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে, এখানে যে 3টা উদাহরণ লিখছি 3টা উদাহরণই কিন্তু বর্গ ম্যাট্রিক্স, ঠিক কিনা? 3টা উদাহরণই বর্গ ম্যাট্রিক্স। যে বর্গ ম্যাট্রিক্সের, ঠিক আছে, প্রধান কর্ণের ভুক্তিগুলো যাই হোক বাকি ভুক্তিগুলো শূন্য, সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। সহজ করে বলছি, প্রধান কর্ণের ভুক্তি যাই হোক, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তি যা খুশি তা হোক, কিন্তু বাকি ভুক্তিগুলো যদি শূন্য হয় তখন তাকে কর্ণ ম্যাট্রিক্স বলবো। কি বলছে? যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো যা খুশি তা হোক, অবশিষ্ট ভুক্তিগুলো শূন্য হলে তখন আমরা তাকে কর্ণ ম্যাট্রিক্স বলবো। ঠিক আছে, তাইলে আমি আজকে তোমাদের এই যে দেখো, এই ভুক্তিগুলো যাই হোক
প্রধান কর্ণ ছাড়া বাকি ভুক্তিগুলো শূন্য। এখানে প্রধান কর্ণের ভুক্তি যা খুশি তা হোক, বাকি ভুক্তিগুলো শূন্য। এখানেও দেখো প্রধান কর্ণের ভুক্তিগুলো যা খুশি তা হোক, তাছাড়া বাকি সব ভুক্তিগুলো কি শূন্য। তাহলে এটাকে কি বলে? কর্ণ ম্যাট্রিক্স। আজকে এ পর্যন্তই, আগামীকাল দেখা হবে।